আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইলের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা একেবারে সহজে বোঝানো হবে, সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন। শর্ত একটা, সম্পূর্ণ ক্লাসটা না টেনে দেখতে হবে, 1 সেকেন্ডও টানা যাবে না, সময় যাতে কম লাগে এজন্য বেসিক বিষয়টা সকল নিয়মকানুন আগে থেকে লিখে রেখেছি, এখন ব্যাখ্যা করে আলোচনা করে বোঝাবো। আমার সম্পূর্ণ বইয়ের ক্লাস থেকে প্রতি বছরই ইনশাল্লাহ কমন থাকে, গত বছরই ছিল। নতুন যারা আসো, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো, তাহলে একেবারে প্রথম থেকে আমি আলোচনাটা শুরু করছি। অধ্যায়ের নাম ভ্যালুয়েশন অফ গুডউইল। ভ্যালুয়েশন অফ গুডউইল বাংলা অর্থ হচ্ছে সুনামের মূল্যায়ন। গুডউইল বাংলা অর্থ সুনাম। প্রশ্ন হলো, সুনাম কি? সুনামের মূল্যায়ন কি? সুনাম কি? যে ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বেশি, এটার বিক্রয় বেশি, আর বিক্রয় বেশি হলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে সম্পদটাও বেড়ে যাবে, যার কারণে গুডউইল অথবা সুনামকে অস্পর্শনীয় সম্পদ অথবা স্থায়ী সম্পদও বলা হয়। অস্পর্শনীয় সম্পদ বলার কারণ হলো এটাকে স্পর্শ করা যায় না। স্থায়ী সম্পদ বলার কারণ হচ্ছে এটার মেয়াদকাল 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ সুনামের মেয়াদকাল 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকতে পারে। তাহলে যে ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম যত বেশি, ওইটার বিক্রয় তত বেশি। ভ্যালুয়েশন অফ গুডউইল, সুনামের মূল্যায়ন। সুনামের মূল্যায়ন কেন প্রয়োজন, এই উত্তরটা যদি আমরা পেয়ে যাই তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। যেমন ধরো, কোনো একটা মার্কেটে একই রকম বা সমজাতীয় 3টা ব্যবসা প্রতিষ্ঠান আছে। প্রথম ব্যবসা প্রতিষ্ঠান মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, দ্বিতীয়টা 2 লক্ষ টাকা, তৃতীয়টা 5 লক্ষ টাকা। যদি আমি তোমাকে প্রশ্ন করি কোন ব্যবসা প্রতিষ্ঠানের সুনামটা বেশি, তখন উত্তরে বলবে যেটা মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে ওইটার সুনাম বেশি। কোনো একটা বাজার থেকে আমি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করতে চাই, তখন আমাকে সুনাম নির্ণয় করতে হবে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের সমজাতীয় যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের মধ্য থেকে আমাকে যাচাই বাছাই করতে হবে, সুনামটা নির্ণয় করা যায়, অঙ্কের মাধ্যমে সুনাম নির্ণয় করা যায়। এই জন্য এখানে নাম লেখা হয়েছে ভ্যালুয়েশন অফ গুডউইল, সুনামের মূল্যায়ন। যেহেতু সুনাম নির্ণয় করা যায়, এই জন্য সুনামের মূল্যায়নের প্রয়োজনীয়তা অনেক। সুনাম যে নির্ণয় করা যায় 3টা পদ্ধতিতে, যে কোনো একটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে, তবে সুপার প্রফিট মেথড এটা বেশি থাকে। তাহলে এখন আমার আলোচনা হবে সুপার প্রফিট মেথডে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম কিভাবে নির্ণয় করব। এই জন্য তোমাকে 6টি কাজ করতে হবে। 6টি কাজ যে কোনো অঙ্কের মধ্যে করতে হবে। বেসিক আলোচনা করার পরে আজকের ক্লাসে আমি একটা অঙ্কের সমাধানও বোঝাবো ইনশাল্লাহ। এখন আমি একটু ধীরে ধীরে আলোচনা করব, এজন্য আমাকে একটু সময় দিবেন বোঝানোর জন্য। 1 নম্বর কাজ, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। আমাদেরকে যে প্রশ্ন করা হবে গুডউইল নির্ণয় করো, যেটা দেওয়া হবে উদ্দীপক বা প্রশ্ন যেটা দেওয়া হবে যেটা থেকে গুডউইল নির্ণয় করব, দেওয়া থাকতে পারে ব্যালেন্স শিট এবং অতিরিক্ত কিছু তথ্য। যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাসগুলো দেখতেছেন, তোমরা জানো হিসাব বিজ্ঞানে হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা, সত্ত্ব। তার মধ্য থেকে আয় এবং ব্যয়ের সাথে বা আয় বা ব্যয় নিয়ে ইনকাম স্টেটমেন্ট অথবা আয় বিবরণী তৈরি করা হয়। সম্পদ, দায়, মালিকানা, সত্ত্ব নিয়ে ব্যালেন্স শিট তৈরি করা হয়। গুডউইল নির্ণয় করার জন্য আমাদের ব্যালেন্স শিট দেওয়া হবে, অতিরিক্ত কিছু তথ্য দেওয়া হবে। ওই ব্যালেন্স শিট থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করা। তাহলে কিভাবে? একটা টেবিলের মাধ্যমে প্রথমে পিবি অফ অল অ্যাসেটস, সকল সম্পদের বর্তমান মূল্যটা আমাদেরকে এখানে তালিকা করতে হবে। ক্যাশের বাংলা অর্থ নগদ, অ্যাকাউন্টস রিসিভেবল বাংলা অর্থ দেনাদার, ইনভেন্টরি বাংলা অর্থ মজুত পণ্য, ল্যান্ড, জমি, বিল্ডিং, দালান কোঠা, গুডউইল সুনাম, ট্রেডিং ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ব্যবসায়িক বিনিয়োগ। এখানে আরও একটা প্রশ্ন,
আমি তোমাদেরকে করতেছি। এই যে এতগুলো দাখিলা এখানে দেখতে পাচ্ছ, সবগুলোর বাংলা অর্থ ব্যাখ্যা কোন হিসাবে পড়ে, এটা কি তোমাদের আগে থেকে জানা আছে? যদি আগে থেকে জানা না থাকে তাহলে তো প্রবলেম। আগে থেকে এটা তোমাদের জানা থাকাটা উচিত, কারণ এটা ফার্স্ট ইয়ারের পড়া। তারপরও যদি কারো জানা না থাকে, এই সমস্যার সমাধানের জন্য একটা কাজ তোমাকে করতে হবে। আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবি এর প্লেলিস্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সবার উপরে যে 2টা ক্লাস আছে, ওই 2টা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে দেখে নিতে পারো, তাহলে কোন দাখিলা কোন হিসাবে পড়ে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই সমস্যার সমাধান হয়ে গেল। আমি ধরে নিলাম এগুলোর বাংলা অর্থ কোনটা কোন হিসাবে পড়ে সেটা তোমরা জানো। ওকে, এখন সকল সম্পদের বর্তমান মূল্যটা প্রথমে আনতে হবে। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার, ইনভেন্টরি, মজুদ পণ্য, ল্যান্ড, জমি, বিল্ডিং, দালান, কোটা। এখন আসো, গুডউইল যদি এট কোস্ট দিয়ে দেওয়া থাকে তবেই আসবে, না হলে গুডউইল আসবে না। আবার বলি, গুডউইল যদি এট কোস্ট দিয়ে দেওয়া থাকে তবেই গুডউইল আসবে, না হলে গুডউইল আসবে না। তুমি তো যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানের সুনামটা এখানে মূল্যায়ন করবে, তাহলে ট্রেডিং ইনভেস্টমেন্ট বা ব্যবসায়িক বিনিয়োগ যদি হয় সেটাই তুমি এখানে আনবে। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে তুমি এখানে আনবে না। আবারও বলছি, গুডউইল এট কোস্ট দিয়ে দেওয়া থাকলে আসবে, না হলে আসবে না। ট্রেডিং ইনভেস্টমেন্ট এটা আসবে, কিন্তু নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আসবে না। শুধু আমার কথাগুলো শোনো আর ক্লাসটা দেখো। যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন তোমাদের মনে হবে তোমরা সব কিছু বুঝতে পেরেছ। এখনই বুঝতে হবে এমন কোনো কথা নেই, আগে ক্লাস দেখো। সম্পদগুলো এখানে যোগ করে নিলেন, আমি তো একটু পরে প্রয়োগ দেখাচ্ছি, চিন্তার কারণ নেই। যত ধরনের কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায় আছে এখানে যোগ করে নিও। টাকাটা এই করে নিয়ে এসে উপরের সম্পদের টাকা থেকে যখন দায়ের টাকা বিয়োগ করবেন, ক্যাপিটাল এমপ্লয়েডটা খুব সহজে এখানে পেয়ে যাবেন। যে কোনো অঙ্কের মধ্যে, সকল অঙ্কের মধ্যে তোমাকে ক্যাপিটাল এমপ্লয়েড এই নিয়মটা ফলো করেই বাইর করতে হবে। আমি আশা করছি এটা সবার জন্য সহজ, কারণ সম্পদ আর দায় এগুলো তো সবাই জানো। 2 নম্বর কাজ, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে। শুরুতেই বসাতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কোথায় পাওয়া যাবে? ক্যাপিটাল এমপ্লয়েড এই তো তোমরা 1 নম্বরে বাইর করলে ক্যাপিটাল এমপ্লয়েড, এখান থেকে তথ্যটা এখানে নিয়ে আসতে হবে। তারপর হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের অর্ধেক মুনাফা বাইর করতে হবে। আর বাইর করার নিয়ম হচ্ছে প্রথমেই বসাতে হবে কারেন্ট ইয়ার প্রফিট। তারপর অঙ্কের মধ্যে যদি নন ট্রেডিং ইনভেস্টমেন্ট দেওয়া থাকে এইটার ইন্টারেস্ট তোমাকে মাইনাস করতে হবে। ডিবেঞ্চার যদি দেওয়া থাকে এইটার ইন্টারেস্ট তোমাকে প্লাস করতে হবে। ডেপ্রিসিয়েশন বা অবচয় দেওয়া থাকলে এটা তোমাকে মাইনাস করতে হবে। ব্যাড ডেপ্ট বা অনাদায়ী পাওনা দেওয়া থাকলে এটা তোমাকে মাইনাস করতে হবে। এখন যে কোনো অঙ্কের মধ্যে যদি দেওয়া থাকে তাহলে তো প্লাস মাইনাস করবে, দেওয়া না থাকলে প্লাস মাইনাস করার প্রয়োজন নাই। একটু পরে আমি প্রয়োগটা দেখাচ্ছি। আবারও বলছি, নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট মাইনাস, ডিবেঞ্চারের ইন্টারেস্ট প্লাস, ডেপ্রিসিয়েশন মাইনাস, ব্যাড ডেপ্ট এক্সপেন্স মাইনাস। টাকাটা যোগ করো, ইনকাম ট্যাক্সটা এখানে বাদ দিয়ে দাও, তারপর যে টাকা পাবে এটাকে 2 দ্বারা ভাগ করে টাকাটা এখানে নিয়ে আসো। উপরের টাকা থেকে বিয়োগ করো, তারপর যে টাকাটা পাবে এটার নাম হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, একটু পরে আমি প্রয়োগ দেখাচ্ছি, এখন বুঝতে হবে এমন কোনো কথা নেই। এখন এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স অনাদায়ী পাওনা এগুলো কি সবার জানা আছে? সংক্ষেপে বলছি, যেমন ধরো কোনো ব্যক্তির কাছে তুমি বাকিতে বিক্রয় করলে 40,000 টাকা, এখান থেকে 20,000 টাকা বা 10,000 টাকা একেবারে নিশ্চিত পাওয়া যাবে না। যে কোনো এক কারণে টাকাটা তুমি আর পাবে না। যদি এরকম হয় যে টাকাটা আর পাওয়াই যাবে না, তার নাম হচ্ছে অনাদায়ী পাওনা। আচ্ছা, আরও বিস্তারিত অঙ্কের মধ্যে আলোচনা হবে। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ যে কোনো অঙ্কের মধ্যেই করতে হবে, এটা হলো এভারেজ মেনটেনেবল প্রফিট। প্রথমেই বাইর করতে হবে এভারেজ প্রফিট। অঙ্কের মধ্যে যতটা বছরের প্রফিট দেওয়া থাকবে সেগুলো এখানে যোগ করে নেবেন। যত বছরের প্রফিট যোগ করবেন তত বছর দ্বারা ভাগ করে টাকাটা এখানে। প্রয়োগটা একটু পরে দেখাই। তারপর কিছু আইটেম যোগ বিয়োগ করতে হবে। এখানে নতুন করে জানার কোনো দরকার নেই, কারণ এখানে যে আইটেমগুলো তুমি যোগ বিয়োগ করেছো যা আছে সেগুলো এখানে পুনরায় বসবে, তাহলে এটা নতুন করে জানার দরকার নেই। নন ট্রেডিং ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট মাইনাস, ডিবেঞ্চারের ইন্টারেস্ট প্লাস, ডেপ্রিসিয়েশন মাইনাস, ব্যাড ডেপ্ট এক্সপেন্স মাইনাস, ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে অবশেষে এভারেজ মেনটেনেবল প্রফিট তুমি এখানে সহজে পেয়ে যাচ্ছ। একটু পরে আমি প্রয়োগ দেখাচ্ছি। 4 নম্বর কাজ হলো নর্মাল প্রফিট বাইর করতে হবে। নর্মাল প্রফিট তখন বাইর করতে পারো এই সূত্রটার মাধ্যমে।
এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু এনআরআর। এনআরআর দ্বারা বোঝায় নর্মাল রেট অফ রিটার্ন, যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। আর এই যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আছে না, এটা তুমি বাইর করেছো কত নম্বর ওয়ার্কিংয়ে? 2 নম্বর ওয়ার্কিংয়ে। এই যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তুমি বাইর করেছো, তাই না? নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা গুণ করবে। 5 নম্বরে সুপার প্রফিট বাইর করার জন্য এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট মাইনাস। আচ্ছা, এভারেজ মেনটেনেবল প্রফিট তুমি বাইর করেছো 3 নম্বর ওয়ার্কিংয়ে। এই যে এভারেজ মেনটেনেবল প্রফিট এই টাকা, এইটা থেকে এই যে নর্মাল প্রফিট এখানে বাইর করবে, এইটার মাধ্যমে তখন এটা বিগ করে দিও। বিগ করলে সুপার প্রফিটটা পেয়ে যাবে। ফাইনালি গুডউইল নির্ণয় করার জন্য এই যে তুমি 5 নম্বরে সুপার প্রফিট যা বাইর করবে, সুপার প্রফিটকে নাম্বার অফ ইয়ার পারচেজ, মানে কত বছরের জন্য ব্যবসা ক্রয়, তুমি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করবে, এটার সুনামটা নির্ণয় করবে প্রথমে। এখন কত বছরের জন্য তুমি ক্রয় করবে সেটা দ্বারা গুণ করবে। বুঝতে পেরেছো? নাম্বার অফ ইয়ার পারচেজ। অনেক সময় কিছু অঙ্কের মধ্যে নাম্বার অফ ইয়ার পারচেজ দেওয়া নাও থাকতে পারে। যদি দেওয়া না থাকে তখন তুমি 2 বছর বা 3 বছর তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো। এই বিষয়টা নিয়ে অঙ্কের মধ্যে আলোচনা হবে, তবে কঠিন ভাবার কোনো কারণ নেই। আমি ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে যতটা অঙ্কের সমাধান বোঝাবো, যদি তোমরা পারো আমার ক্লাসগুলো দেখে তো অবশ্যই পারবে। যে অঙ্কই তোমাদের পরীক্ষায় আসুক না কেন, ইনশাল্লাহ তোমরা সমাধান পারবে। তো এই আলোচনা এতটুকু পর্যন্ত হচ্ছে। এখন পর্যন্ত যা আলোচনা করলাম এটা হচ্ছে সুপার প্রফিট মেথডের জন্য। তো বাকি মেথডের জন্য আরও সহজ হয়ে যাবে, যেহেতু আমরা সুপার প্রফিট মেথড এটা জেনে গেছি। এখন বাকি 2টা মেথড, এইটার যে বেসিকগুলো, এটা না হয় আমি পরবর্তী ক্লাসে আলোচনা করি। ঠিক আছে? আমি অবশ্যই লিখে রেখেছি, তো এটা না হয় আমি পরবর্তী ক্লাসে আলোচনা করি, এটা ভালো হবে। এখন আমি সরাসরি যাচ্ছি একটা অঙ্কের মধ্যে, অঙ্ক তোমাদেরকে বোঝাবো। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। ফুল কোয়ালিটিতে ক্লাসটা দেখো। অবশ্যই কমেন্ট করো। দি ব্যালেন্স শিট অফ ডুক্সবা কোম্পানি লিমিটেড as at 31st December 2017 is given below। যেটা বলেছিলাম আগে, একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে। ডুক্সবা কোম্পানির 2017 সালের ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স শিট দেওয়া আছে। আমি আগে বলেছিলাম হিসাব হলো 5টা। তোমরা যদি আমার ফার্স্ট ইয়ারের ওই 2টা ক্লাস আগে দেখে নাও, অবশ্যই দেখে নিও, কারণ ওই 2টা ক্লাস দেখলে অন্যান্য যে গাণিতিক বই আছে ওইগুলোর বেসিকটাও তোমাদের ধারণায় চলে আসবে, শিখতে পারবে। যদি ওই 2টা ক্লাসও দেখে থাকো তাহলে তোমরা জানো হিসাব হলো 5টা। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয় এবং ব্যয় নিয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে ব্যালেন্স শিট তৈরি করা হয়, যার কারণে ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে। আর এইদিকে তোমরা যা পাবে পুরোটাই সম্পদ, এইদিকে যা পাবে দায় ও মালিকানা সত্ত্ব। আমরা একটা সমীকরণ জানি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই জন্য সম্পদের যোগফল 5,70,000, দায়ের যোগফল 5,70,000। আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে যতটা অঙ্কের সমাধান বোঝাবো, এটা থেকে কিন্তু পরীক্ষায় মানে যে অঙ্কই তোমাদের আসে ওইটা পারবে। সরাসরি যদি অঙ্ক নাও আসে, নিয়মের ভিতরে থাকবে, সকল নিয়ম তুমি জানতে পারবে, পরীক্ষায় সমাধান করতে পারবে। তো এতটুকু ক্লিয়ার। এই হলো সম্পদ, সম্পদের যোগফল, এই হচ্ছে দায় মালিকানা সত্ত্বের যোগফল। আচ্ছা, ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এখন আমি তোমাদের আর একটু বিস্তারিত বলি। এখানে আছে গুডউইল 30,000। ওকে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, গুডউইলের বাংলা অর্থ শুনাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, জমি এবং দালান কোঠা 1,70,000। প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে 1,60,000। ভেহিকলস আছে, যানবাহন আছে 70,000। কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পদ আলাদা করে 1,40,000। টোটাল 5,70,000 টাকার। পেইড আপ ক্যাপিটাল বলে এই জায়গায় 1,000 অর্ডিনারি শেয়ার আছে, 1,000 অর্ডিনারি শেয়ার অফ টাকা 200 ইচ। 1,000 অর্ডিনারি বা সাধারণ শেয়ার আছে, যেটা প্রতিটা শেয়ার 200 টাকা করে, 2 লক্ষ টাকার। 5,000 প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার আছে 20 টাকা করে, 1 লক্ষ টাকার। জেনারেল রিজার্ভ অথবা সাধারণ সঞ্চিতি আছে 50,000 টাকার। রিটেন আর্নিং বা সংরক্ষিত তহবিল 20,000 টাকা। কারেন্ট লাইবিলিটিস আছে 5,70,000 টাকা। তো আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু চলে আসে, মনের মধ্যে চলে আসে যে এটা তোমাদের জানা আছে কিনা। আচ্ছা, শেয়ার কি, এটা কি তোমরা জানো? যেহেতু এখানে শেয়ার চলে আসছে, এই শেয়ার কিন্তু কোম্পানির জন্য মালিকানা সত্ত্ব। যেমন ধরো কোনো একটা কোম্পানি ব্যবসা করার জন্য 1 লক্ষ টাকা প্রয়োজন, উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা প্রয়োজন। তো কোম্পানি শেয়ার ইস্যু করে বা শেয়ার বিক্রি করে টাকাটা সংগ্রহ করে। একটা শেয়ারের মূল্য যদি এখানে কত আছে 1,000 টাকা,
তো এখানে 2 লক্ষ টাকা সংগ্রহ করছে, তার মানে কোম্পানি কয়টা শেয়ার এখানে ইস্যু করছে? 2 লক্ষ টাকা। এখানে কোম্পানি টোটাল 200টা শেয়ার ইস্যু করছে। এখন আমি যদি কোম্পানির কয়েকটা শেয়ার ক্রয় করে নেই, ইস্যু মানে ধরে নাও বিক্রয়, তাহলে আমি হলাম শেয়ার হোল্ডার। যারা কোম্পানি শেয়ার ক্রয় করে বা কোম্পানি যাদের কাছে শেয়ার ইস্যু করে তারা হলেন শেয়ার হোল্ডার। প্রশ্ন হলো, শেয়ার আমি ক্রয় করলাম কেন? কারণ আমার এই টাকা নিয়ে, মনে করো 5টা শেয়ার আমি ক্রয় করেছি, আমার এই টাকা নিয়ে কোম্পানি ব্যবসা করবে, আয় করবে। মনে করো শেয়ার প্রতি 10 টাকা করে আয় করলো, আর্নিং পার শেয়ার এটাকে বলা হয়, ইপিএস সংক্ষেপে, আর্নিং পার শেয়ার। 10 টাকা করে আয় করলো, 10 টাকার মধ্য থেকে শেয়ার প্রতি আমাকে 4 টাকা দিল, নিজেদের কাছে 6 টাকা রেখে দিল। এই যে আমাকে 4 টাকা দিল, এটার নাম হলো ডিভিডেন্ড বা লভ্যাংশ। আর নিজেদের কাছে যে 6 টাকা রেখে দিল, এটার নাম হচ্ছে রিটেনশন। বোঝানোর জন্য বললাম, এটার প্রয়োজন আছে। আচ্ছা, এটার পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে যারা পেড কোর্সে আসো, তাই আমি মুছে দিচ্ছি অতিরিক্ত তথ্য যেগুলা। এখন সবই তো পড়লাম, এখানে কি আছে একটু দেখি। অন 31st December 2017 the assets were revalued as follows. সম্পদ পুনর্মূল্যায়িত হয়েছে। আমরা যে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করব, এটা কিন্তু বর্তমান মূল্যটা নিব। যেহেতু পুনর্মূল্যায়িত হয়েছে, সুতরাং বর্তমান মূল্যটাই আমাদের নিতে হবে। যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বর্তমানে 2 লক্ষ টাকা, তো আগে কত আছে? 1,70,000। 1,70,000 আমরা নিব না, যেটা বর্তমান মূল্য পুনর্মূল্যায়িত যেটা হয়েছে। রিভ্যালুড মানে পুনর্মূল্যায়িত, পুনর্মূল্যায়িত যেটা হয়েছে ওইটাই আমরা নিব। প্লান্ট অ্যান্ড মেশিনারি 1,50,000, তো আগে কত? 1,60,000, তাহলে 1,60,000 বাদ, আমরা এখন 1,50,000 নিব। ভেহিকলস বর্তমানে 60,000, আগের কত? 70,000, 70,000 এখন বাদ, বর্তমানে যেটা পুনর্মূল্যায়িত হয়েছে 60,000, ওইটাই আমরা নিব। একটু পরে প্রয়োগ দেখাচ্ছি। দি কোম্পানি আর্ন প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন। কোম্পানি যাবতীয় অবচয় আর ট্যাক্সটা বাদ দিয়ে দিছে, এই জন্য আমাকে এখন আর বাদ দিতে হবে না। বাদ দিয়ে যে প্রফিটগুলো দিয়েছে 60,000, 70,000, 80,000, 60,000, 70,000, 80,000 ইন দ্য ইয়ার 2015, 16, 17, মানে 2015 সালের 60,000, 16 সালের 70,000, 17 সালের 80,000। বলতো চলতি বছরের কত টাকা? যেহেতু এটা 2017 সালের অঙ্ক, সুতরাং চলতি বছরের হচ্ছে 80,000 টাকা। কারেন্ট ইয়ার প্রফিট এটা একটু পরেই জানতে পারবেন। ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ টু বি বেসড অন 2 year পারচেজ অফ সুপার প্রফিট। অতি মুনাফা পদ্ধতিতে গুডউইল নির্ণয় করা হবে 2 বছর ক্রয়ের জন্য, 2 year পারচেজ। অনেক অঙ্কের মধ্যে এই কত বছরের জন্য ক্রয় সেটা দেওয়া থাকে না, তখন তুমি তোমার ইচ্ছা মতো 2 বছর বা 3 বছর ধরে নিতে পারো। ইট ইজ জেনারেলি কনসিডার্ড দ্যাট 10% রিজনেবল রিটার্ন অন টাঞ্জিবল অ্যাসেটস। এখানে বিবেচনায় নেওয়া হচ্ছে যে 10% রিজনেবল রিটার্ন অথবা নর্মাল রেট অফ রিটার্ন কিন্তু একই কথা। ওকে, ডিটারমাইন দ্য গুডউইল অফ দ্য কোম্পানি। যেহেতু এখানে সুপার প্রফিট আসছে, তাহলে সুপার প্রফিট মেথডে আমরা কোম্পানির গুডউইলটা নির্ণয় করব। আচ্ছা, এবার আমি সরাসরি তোমাদের আগের যে নিয়ম, ওই নিয়মগুলো দেখিয়ে অঙ্কের সমাধানটা বোঝাচ্ছি। তোমরা কিন্তু ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, এখন আর বুঝতে কোনো অসুবিধা হবে না। 1 নম্বর কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডটাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আনতে হবে পিবি অফ অল অ্যাসেটস, সকল সম্পদের বর্তমান মূল্য। হতে পারে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, যা আছে সবগুলোই আনবো। গুডউইল যদি এট কোস্ট দিয়ে দেওয়া থাকে তাহলে আনবো, না হলে আনার প্রয়োজন নাই। ট্রেডিং ইনভেস্টমেন্ট যদি হয়, ব্যবসায়িক বিনিয়োগ, তাহলে আনবো। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট হলে আনার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো, এটা আমি এখন নিয়ে আসছি। আমাদের অঙ্কের মধ্যে এটা হচ্ছে সম্পদের দিক। এখানে গুডউইল আছে, কিন্তু এট কোস্ট দেওয়া নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে গুডউইল আছে, কিন্তু গুডউইল এট কোস্ট যেহেতু দেওয়া নেই, তাহলে এটা আনা যাবে না। এটা ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আসবে না, কারণ নিয়ম হচ্ছে যদি আমাদের এখানে গুডউইল এট কোস্ট দেওয়া থাকে তবেই আসবে। আচ্ছা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,70,000 টাকা, কিন্তু এই যে বলা হয়েছে রিভ্যালুড পুনর্মূল্যায়িত হয়েছে, বর্তমানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লক্ষ টাকা, তাহলে 1,70,000 টাকা এখন আর আনা যাবে না। বর্তমানে যে মূল্যটা 2 লক্ষ টাকা সেটাই আনতে হবে। প্লান্ট অ্যান্ড মেশিনারি আগে ছিল 1,60,000, বর্তমান মূল্য হচ্ছে 1,50,000, তাহলে আমি 1,50,000 আনবো। ভেহিকলস আগে ছিল 70,000, বর্তমানে 60,000, 60,000 এখন আমি নিয়ে আসবো। কারেন্ট অ্যাসেটস আলাদা করে আছে এখানে 1,70,000 টাকা, 1,40,000 টাকা, তাহলে আমি কারেন্ট অ্যাসেটস 1,40,000 নিয়ে আসবো। তাহলে কয়টা সম্পদ টোটাল আসতেছে? গুডউইল ছাড়া আর সবগুলো আসতেছে। যদি গুডউইল এট কোস্ট দিয়ে লেখা থাকতো তবেই আমি এটা নিয়ে আসতাম, তাই না?
আচ্ছা, এখন দেখো, এই যে সমাধানটা দেখো। তোমরা অনেক সময় আমাকে বলো যে আপনার ক্লাসগুলো আমাদের খুব ভালো লাগে, আপনি আহ, হাতে কলমে না লিখে চেষ্টা করেন যে আমাদের স্ক্রিনের মধ্যে বোঝাতে, এতে করে আমাদের সময়টা বাঁচবে। তো তোমাদের কথা রাখতে গিয়ে আমি স্ক্রিনের মধ্যে বোঝাচ্ছি, কারণ এটা আমি বুঝতে পেরেছি তোমরা কেন বলতেছো। অনেকে চাকরি করে লেখাপড়া করার সময় বাহির করতে পারো না, তো তাদের জন্য উপকারী। তো যাই হোক, আমার কাছেও এরকম ক্লাস ভালো লাগে, তাই সহজে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। সম্পদের বর্তমান মূল্য আনতে হবে, তাই তো? এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বর্তমান 2 লক্ষ টাকা, প্লান্ট অ্যান্ড মেশিনারি 1,50,000, ভেহিকলস বর্তমান যে মূল্য 60,000, ওইটাই আনছে, আগেরটা নয় কিন্তু। কারেন্ট অ্যাসেটস 1,40,000, টোটাল সম্পদ যোগ করলে 5,50,000। তারপর নিয়মটা কি? আমরা প্রথম কিছু ক্লাস নিয়ম থেকে করব। তারপর নিয়ম হচ্ছে যে কারেন্ট লাইবিলিটি যতটা আছে সেটা যোগ করে আমরা বিগ করব এইখানে নিয়ে এসে উপরের সম্পদ থেকে বিগ করে সহজে ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব আমাদের বর্তমান অঙ্কের মধ্যে। আমরা যদি ভালো করে দেখি আর ফার্স্ট ইয়ারের ওই 2টা ক্লাসও যদি দেখে নেই, তাহলে দেখব কারেন্ট লাইবিলিটিস আছে একটাই মাত্র, 2 লক্ষ টাকা, আর তো নাই। তো না থাকলে নাই, ওইটাই নিয়ে আসো। এই যে দেখো, লেস কারেন্ট লাইবিলিটি 2 লক্ষ টাকা, উপরের 5,50,000 থেকে 2 লক্ষ বিক করলে 3,50,000, এইটার নাম হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। দেখো আমরা কতটা সহজে এটা পেয়ে গেছি। যারা প্রথম নতুন আমার ক্লাস দেখতেছো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগতেছে। আচ্ছা, তারপর পরবর্তী কাজটা কি? আগে আমরা নিয়মটা দেখি। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে 2 নম্বরে করতে হবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে দেখো, প্রথমেই আনতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা উপর থেকে নিয়ে আসবো, এই যে ক্যাপিটাল এমপ্লয়েড এখানে যেটা পাবো ওইটা নিয়ে আসবো। তারপর হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিটের মধ্যে প্রথমেই আনতে হবে কারেন্ট ইয়ার প্রফিট। ওকে, তারপর নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকলে এটার ইন্টারেস্ট মাইনাস, না থাকলে নাই। ডিবেঞ্চার থাকলে এটার ইন্টারেস্ট প্লাস, ডেপ্রিসিয়েশন থাকলে মাইনাস, ব্যাড ডেট এক্সপেন্স থাকলে মাইনাস, ইনকাম ট্যাক্স মাইনাস। কিন্তু আমাদের অঙ্কটার মধ্যে বলেই দিয়েছে যে তারা অবচয় এবং ট্যাক্সেশন এগুলো অলরেডি বাদ দিয়েই দিছে। তো বাদ দিয়ে দিচ্ছে, আমার আর বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তো বাকি যে নিয়মটা, আগের কাজটা আগে করি। যেমন তোমরা লক্ষ্য করে দেখো, আমি প্রথমে উপরে যে ক্যাপিটাল এমপ্লয়েড 3,50,000, এটা দেখো আমি এই যে 3,50,000 এটা এই জায়গায় নিয়ে আসছি। 3,50,000 বাদ দিতে হবে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে এই যে 2017 সালের যে প্রফিটটা 80,000 আছে, আমাদের নিয়মটা কি ছিল? যে যাবতীয় প্রফিট, মনে করো এখানে কারেন্ট ইয়ার প্রফিট আমি লিখলাম, তারপর ইনকাম ট্যাক্সও বাদ দিতে হচ্ছে না, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ডিবেঞ্চার এগুলো কোনোটাই তো নাই। অন্যান্য অঙ্কের মধ্যে থাকবে কিন্তু এটার মধ্যে নেই। তো নেই যেহেতু, এই টাকাকে অবশেষে শেষের দিকে দেখো 2 দ্বারা ভাগ করা হয়েছে। তো আমি 2 দ্বারা ভাগ করব, ভাগ করে সরাসরি টাকাটা এখানে নিয়ে আসব। উপরের টাকা থেকে এটা বিক করলেই তো আমি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা সহজে পেয়ে যাচ্ছি, তাই না? এই যে দেখো, আমি এখন এই যে 80,000 আছে না, 2 দ্বারা ভাগ করেছি, 40,000 পাইছি। 3,50,000 থেকে 40,000 বিক করে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমি পেয়ে গেলাম 3,10,000 টাকা। কতটা সহজ দেখো, আমরা নিয়ম মেনে করব। তো এই অঙ্কটা আমি কিন্তু সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি, সহজে বোঝার জন্য প্রথমে এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। তার পরবর্তী যে নিয়মগুলা, পরবর্তী নিয়মটা কি? 3 নম্বর কাজ এভারেজ মেনটেনেবল প্রফিট। এটার আরও একটা নাম আছে, এটার নাম তুমি আরেকটা নাম দিতে পারো এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। বিভিন্ন বই সাজেশনের মধ্যে বিভিন্ন নাম থাকে, এভারেজ মেনটেনেবল প্রফিটও বলতে পারো, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিটও বলতে পারো। তো নিয়ম হচ্ছে এভারেজ প্রফিট, এটাকে আমরা সাম অফ ইয়ার প্রফিট, মানে যতটা আয় আছে এগুলো যোগ করব, যত বছরের আয় থাকবে সেটা দ্বারা ভাগ করে এখানে টাকাটা লিখবো। অ্যাডজাস্টমেন্টের মধ্যে এখানে এই যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ডিভেঞ্চার, ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট এক্সপেন্স কোনোটাই তো নাই। তার মানে নেই যেহেতু আর কাজ করতে হচ্ছে না, ইনকাম ট্যাক্সও বাদ দেওয়ার প্রয়োজন নাই, সুতরাং উপরের যে টাকাটা সেটাই উত্তর। অঙ্কটার মধ্যে যদি আমি দেখি, দি কোম্পানি আর্ন প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেশন 60,000, 70,000, 80,000, 3 বছরের আয় দেওয়া আছে। আমার নিয়ম হচ্ছে এখানে সাম অফ ইয়ার প্রফিট, মানে বছরগুলোর আয়ের যোগফল, তারপর বছর সংখ্যা দ্বারা ভাগ, ভাগ করে টাকাটা এখানে। তো যেহেতু এখানে 3টা বছরের আয় আছে, আমি এটা যোগ করে 3 দ্বারা ভাগ করলেই তো হয়ে যায়। এই যে দেখো, একটু আগে তোমাদের বলেছি যে
ক্যালকুলেশন অফ অ্যানুয়াল এভারেজ ট্রেডিং প্রফিট, এটার আরও একটা নাম আছে, আরও একটা নাম হচ্ছে নর্মাল প্রফিট, এভারেজ মেনটেনেবল প্রফিট। আমি এখানে এআইটিপিও লিখতে পারি, এভারেজ মেনটেনেবল প্রফিটও লিখতে পারি, অসুবিধা নেই। 60,000, 70,000, 80,000 যোগ করে 3 দ্বারা ভাগ করলে 70,000 পাবো। এখন পরবর্তী কাজগুলো কি, পরবর্তী কাজগুলো দেখে নাও। তো এভারেজ মেনটেনেবল প্রফিট আমি 70,000 পেয়েছি, এখানে যেহেতু কোনোটা নেই তাই কাজটা আর করতে হচ্ছে না। পরে নর্মাল প্রফিট সূত্র হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডকে এনআরআর দ্বারা ভাগ, তারপরে সুপার প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে অথবা বর্তমানে যেটা আমরা পেয়েছি এটিপি, এভারেজ মেনটেনেবল প্রফিট আর এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট আসলে একই। এটা থেকে নর্মাল প্রফিট এই 4 নম্বরে যেটা ওইটা বিয়োগ করতে হবে। তারপর যে সুপার প্রফিট পেয়েছি, এখন আমরা গুডউইল সরাসরি বাইর করতে পারবো। সূত্র হচ্ছে সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজ। অঙ্কের মধ্যে তথ্যগুলো আছে, দেখো অঙ্কের মধ্যে এই যে রিজনেবল রিটার্ন যেটা 10%, এটাই হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। 10% এটা দেওয়া আছে। 2 বছরের জন্য ক্রয়, একটু আগে আমরা পড়েছি, এটাও দেওয়া আছে। তারপর আর তো কোনো কিছুর প্রয়োজন নেই, বাকিটা তো অঙ্কের মধ্যে আছেই। স্টেপ নাম্বার 4, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। সূত্র হচ্ছে এসি দ্বারা এখানে বোঝাচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। আমাদের এখানে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কত, এই যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 3,10,000, তাহলে এসি 3,10,000, নর্মাল রেট অফ রিটার্ন 10%, 3,10,000-এর 10% 31,000, ওকে। তারপর স্টেপ নাম্বার 5, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিটের সূত্র এআইটিপি। এআইটিপির আরও একটা নাম আছে, বলো তো কি? এভারেজ মেনটেনেবল প্রফিট। তো এখানে তুমি এভারেজ অ্যানুয়াল এভারেজ ট্রেডিং প্রফিটও বলতে পারো, এভারেজ মেনটেনেবল প্রফিটও বলতে পারো। সুতরাং আমরা এআইটিপি এই 70,000, এআইটিপির মান এখানে বসালাম। নর্মাল প্রফিট উপরে স্টেপ নাম্বার 4-এ যেটা পেয়েছি 31,000, সেটা আমরা এখানে বসালাম। তো এই দুইটা বিয়োগ করলে 39,000, তাহলে আমরা পেয়ে গেলাম এটা সুপার প্রফিট। ফাইনালি গুডউইলের সূত্র হচ্ছে সুপার প্রফিটকে, অর্থাৎ এই 39,000-কে পারচেজ ইয়ার, কত বছরের জন্য ক্রয় সেটা অঙ্কের মধ্যে আছে, 2 বছরের জন্য ক্রয়। 39,000-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 78,000 টাকা খুব সহজে চলে আসছে। এই যে 78,000 টাকা আমরা পেয়েছি, এইটার নাম হচ্ছে গুডউইল অথবা সুনাম, অর্থাৎ এই কোম্পানির গুডউইল অথবা সুনাম হচ্ছে 78,000 টাকা। এরকম 3টা ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য যদি আমাকে দেওয়া হয় আর আমি যদি আলাদা করে গুডউইল বাহির করি, আমি কিন্তু সহজে সিদ্ধান্ত নিতে পারবো এই গুডউইল নির্ণয় করার মাধ্যমে যে কোন ব্যবসা প্রতিষ্ঠান আমার ক্রয় করা উচিত। যার কারণে সুনামের মূল্যায়নের প্রয়োজনীয়তা অনেক, আর ঠিক এই পদ্ধতিতে সুনামগুলো নির্ণয় করা হয়। নিয়ম তো আর অনেকগুলোই আছে, যা ধারাবাহিক ক্লাসের মধ্যে বোঝানো হবে ইনশাল্লাহ। প্রয়োজনে আজকের ক্লাসটা আবারও দেখে নেবেন।